সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা একটা কবিতা পড়েছিলাম ফেব্রুয়ারি 1969। সেখানে আমরা দেখেছিলাম যে 1952 সালের যে সংগ্রামী চেতনা, সেটা 1969 এসে কিভাবে অভ্যুত্থানের বা গণ আন্দোলনের রূপ নেয়। সংক্ষেপে হলেও আমরা 1947 সাল থেকে শুরু করে 1969 সাল পর্যন্ত কিন্তু আমরা গত ক্লাসে জেনেছিলাম, তাই না? তো ইতিহাসের ধারাবাহিকতায় আজকে আমরা 1971 সাল, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু একটা পড়বো। আজকে আমরা একটা গল্প পড়বো। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আজকে আমরা কোন গল্পটা পড়তে চলেছি। হ্যাঁ, আজকে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটা পড়বো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো গল্পটা পড়ার আগে বা শুরু করার আগে আমরা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু জেনে নিব। কেননা কোনো গল্প, প্রবন্ধ বা কবিতা পড়ার আগে আমাদের সেই লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিতে হবে। জেনে নিতে হয় তার জীবনের 4টা দিক সম্পর্কে। প্রধানত সেটা হচ্ছে তার জন্ম, তার মৃত্যু, তার কর্মজীবন এবং তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি। কেননা এইখান থেকে আমাদের কিন্তু অনেক বহুনির্বাচনী প্রশ্ন আসে। আর কোনো লেখা পড়ার আগে আমাদের অবশ্যই কিন্তু সেই লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া কর্তব্য। তাহলে আমরা এখন আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু জেনে নিব। আখতারুজ্জামান ইলিয়াস 1943 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং তিনি কর্মজীবনে বা পেশাগত জীবনে একজন অধ্যাপক ছিলেন। তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন বা বাংলাতে তিনি অধ্যাপনা করতেন বাংলা বিষয়ে। এরপরে তার যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি সাহিত্যের যে মান, লেখার মানের উপর গুরুত্ব দিয়েছেন। যে সাহিত্যের যে সংখ্যার উপরে কিন্তু গুরুত্ব দেয়নি যে আমি অনেক গল্প লিখবো, অনেক প্রবন্ধ লিখবো বা অনেক উপন্যাস লিখবো, এইভাবে যে অনেক লিখবো, অনেকগুলো রচনা করবো, এরকম ভাবে সংখ্যার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি লেখার মানের দিকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এই কারণে তার যে লেখার সংখ্যা কিন্তু কম। যেমন তিনি গল্প গ্রন্থ রচনা করেছেন মোট 5টা এবং 5টা গল্প গ্রন্থে সব মিলিয়ে 28টা গল্প তিনি লিখেছেন। এছাড়া তিনি 2টো উপন্যাস লিখেছেন আর একটা প্রবন্ধ সংকলন তিনি লিখেছেন। তো তার যে গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থের ভিতরে আছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, অন্য ঘরে অন্য স্বর, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এছাড়া তিনি যে উপন্যাস দুটো রচনা করেছেন, সে উপন্যাস দুটো হচ্ছে খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই। এছাড়া তিনি যে প্রবন্ধ সংকলনটি রচনা করেছেন সেটা হচ্ছে ভাঙা সংস্কৃতির সেতু। আখতারুজ্জামান ইলিয়াস 1997 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের যে পিতৃ প্রদত্ত নামটা হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তো আমরা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিলাম। এরপর আমরা রেইনকোট গল্পটা সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিব যে রেইনকোট গল্পটার উৎসটা কি, অর্থাৎ কোথা থেকে এই গল্পটা সংকলন করা হয়েছে। তো আমরা যে 5টা গল্প গ্রন্থের কথা বললাম, তার ভিতরে একটা গল্প গ্রন্থের নাম হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ যে গল্প গ্রন্থ, সেটা হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর আমাদের পাঠ্য রেইনকোট গল্পটা জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গল্প গ্রন্থের অন্তর্গত। এবং আমাদের এই যে পাঠ্য গল্পটা সংকলন করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। তাহলে আমরা কি জানলাম যে রেইনকোট গল্পটা জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্প গ্রন্থের অন্তর্গত এবং এই পাঠটা গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। তাহলে আমরা এর উৎস সম্পর্কে জানলাম। এবার আমরা রেইনকোট গল্পটা সম্পর্কে জানবো, অর্থাৎ এই রেইনকোট গল্পটার যে মূল বক্তব্য সেটা একটু সংক্ষেপে আমরা জেনে নেব। তো
রেইনকোট গল্পটা একটা প্রতীকী গল্প। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকা শহরের যে চিত্র, সেই চিত্রটা এখানে ফুটে উঠেছে। অর্থাৎ পাকিস্তানি হানাদার কর্তৃক যে নারকীয় হত্যাযজ্ঞ, যে নির্মমতা, যে বর্বরতা, সেই বর্বরতার চিত্রই কিন্তু ফুটে উঠেছে এই রেইনকোট গল্পটাতে। রেইনকোট একটা মুক্তিযুদ্ধের গল্প। মূল যে গল্পটা, এই গল্পের অধিকাংশই বিবৃত হয়েছে নুরুল হুদা, অর্থাৎ এই গল্পের মূল যে চরিত্র, সেই চরিত্রের জবানিতে কিন্তু বিবৃত হয়েছে। তার যে স্মৃতিচারণ থেকে এবং তার অভিজ্ঞতা থেকে কিন্তু এই গল্পে মুক্তিযুদ্ধের চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে বা সামনে উঠে এসেছে, তাই না? তো এই গল্পে কি হয়েছে, 1971 সালের যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিকের কথা, যে ঢাকা শহরের যে চিত্র, সেই চিত্র, আতঙ্কগ্রস্ত যে চিত্র, সেই চিত্র কিন্তু এই গল্পে ফুটে উঠেছে। সাথে করে মুক্তিযুদ্ধের সামগ্রিক রূপ কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ এই গল্পে আমরা কি দেখতে পাবো? এই গল্পে আমরা খুঁজে পাবো মুক্তিযোদ্ধা, এই গল্পে আমরা খুঁজে পাই রাজাকার, এবং এই গল্পে আমরা খুঁজে পাই যে হানাদারদের নারকীয় হত্যাযজ্ঞের কথা। অর্থাৎ 25শে মার্চ কালো রাতে পাকিস্তানিরা যখন নিরস্ত্র বাঙালি জাতির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, তারা বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, মানুষকে হত্যা করে, তাই না? সেই যে হত্যাকাণ্ড, সেটা কিন্তু এই গল্পে নুরুল হুদার জবানিতে বা বিবৃতিতে ফুটে উঠেছে, তাই না? এছাড়াও দেখো এখানে আরো কি কি মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে, যে পাকিস্তানিদের দোসর যারা ছিল, যারা রাজাকার, এই গল্পে আমরা রাজাকারের চিত্র দেখতে পাবো বা দেখতে পাই, সেই রাজাকারদের আমরা চিনতে পারবো, তাই না? এরপরে তিনি যখন যাচ্ছেন পথে, তার যে চারদিকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে কিন্তু হচ্ছে আমাদের সামনে ফুটে উঠেছে সেই হত্যাকাণ্ডের কথা। অর্থাৎ সে 25শে মার্চের রাতের কথা, যে কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, কিভাবে নির্মমতা বা যে বর্বরতা, সেটা আমাদের সামনে ফুটে উঠেছে। এমনকি মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত তাদের যে নারকীয় থাবার হাত থেকে মুক্তি পায় নাই, সেটাও আমরা এই গল্পে দেখতে পাবো যখন মূল পাঠে আমরা প্রবেশ করব তখন। তো এই যে গল্পটা, এই গল্পটা তাহলে আমি সংক্ষেপে কি বললাম, যে গল্পটা মুক্তিযুদ্ধের একটা গল্প। এই গল্পে নুরুল হুদার জবানিতে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত যে চিত্র, সেই চিত্র ফুটে উঠেছে। তো এই যে গল্পটার নাম রেইনকোট, আসলে রেইনকোট গল্পটা একটা প্রতীকী গল্প, তাই না? রেইনকোট হচ্ছে একটা প্রতীক। এইখানে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধা শালক মিন্টু রেইনকোটটা পরে, নুরুল হুদা সে সহজ সরল একজন মানুষ, ভীতু প্রকৃতির মানুষ, সে কিভাবে সাহসী হয়ে উঠেছে। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরে নুরুল হুদার মনে যে সাহস, যে উষ্ণতা, যে দেশপ্রেম সঞ্চারিত হয়েছে, সেই তারই প্রতীকী বা তারই তাৎপর্যপূর্ণ চিত্র আমরা দেখতে পাই, বা সেটাই ব্যঞ্জনাময় হয়ে উঠেছে এই রেইনকোট গল্পে। তো আমরা গল্পের যে মূল যে মানে গল্পটা, সেই গল্পটা সম্পর্কে একটু বলি, তাহলে তোমাদেরকে বুঝতে আরো একটু সুবিধা হবে। আরো একটু কথা বলি, সেটা হচ্ছে রেইনকোট। আসলে রেইনকোট গল্পটা নাম রেইনকোট কেন হলো? রেইনকোট জিনিসটা আসলে কি? রেইনকোট আসলে হচ্ছে দেশপ্রেম। অর্থাৎ বৃষ্টির ভিতরে আমরা যখন রেইনকোট পরিধান করি, রেইনকোট পরিধান করলে কিন্তু একটা ফোঁটা বৃষ্টির পানি আমাদের গায়ে লাগে না, তাই না? সেরকম ভাবে আমরা যদি দেশপ্রেমিক হই, আমরা যদি দেশকে ভালোবাসি, তাহলে আমাদের দেশের স্বার্থে বা দেশের জন্য কিন্তু আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি। তার জন্য যদি আমাদের উপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয়, তাহলে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন কিন্তু ওই সামান্য একটা বৃষ্টির ফোঁটার মতোই মনে হয়। অর্থাৎ আমরা দেশপ্রেমের জন্য বা দেশের জন্য কিন্তু নিজের জীবন পর্যন্ত দিতে পারি। নিজের দেশের স্বার্থে সকল নির্যাতন, অত্যাচার, এটা কিসের মতো মনে হয়? বৃষ্টির ফোঁটার মতো মনে হয়, তাই না? তো দেখো এই গল্পের যে মূল যে চরিত্রগুলো আছে, প্রথমে আমি সেই চরিত্রগুলো সম্পর্কে একটু বলি। গল্পে আমরা প্রথমে দেখতে পাই বা মূল যে চরিত্রটা হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা ঢাকা কলেজের রসায়ন বিভাগের একজন প্রভাষক। নুরুল হুদার স্ত্রী আসমা। তাহলে আমরা নুরুল হুদাকে ছিলাম এবং আসমাকে ছিলাম, এবং আসমার ছোট ভাইয়ের নাম মিন্টু, যে একজন মুক্তিযোদ্ধা, যে ভারতে গিয়ে
সে প্রশিক্ষণ গ্রহণ করে আসছে এবং সে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে সে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সে একজন মুক্তিযোদ্ধা। তাহলে আমরা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো, প্রথমে বলেছি তিনি হচ্ছে নুরুল হুদা ঢাকা কলেজের একজন প্রভাষক, তিনি রসায়নের একজন প্রভাষক। এবার ঢাকা কলেজের যে জিমনেশিয়াম, সেই জিমনেশিয়ামে মিলিটারিদের ক্যাম্প, ভালোভাবে খেয়াল করো, ঢাকা কলেজের জিমনেশিয়ামে মিলিটারিদের ক্যাম্প, এবং ঢাকা কলেজে যিনি প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ, সেই ডক্টর আফাজ আহমেদ একজন রাজাকার, অর্থাৎ একজন কট্টর পাকিস্তানি পন্থী, তাই না, বা পাকিস্তানি সমর্থক। এছাড়া আরো একটা চরিত্র আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইসহাক মিয়া, ঢাকা কলেজের একজন ক্লার্ক বা পিওন। তো তিনিও হচ্ছে একজন রাজাকার, তিনিও একজন পাকিস্তান পন্থী। এছাড়া আমরা আরো একটা চরিত্র পাবো, সেটা হচ্ছে আব্দুস সাত্তার মৃধা, তিনিও ঢাকা কলেজের একজন প্রভাষক, তিনি ভূগোলের প্রভাষক। তাহলে আমরা চরিত্র লিপি সম্পর্কে জানলাম। এবার যে মূল যে কাহিনীটা, সেই কাহিনীটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি। তাহলে এই কাহিনীতে আমরা কি দেখতে পাই, যে তখন মুক্তিযুদ্ধ মানে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে বা গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেছে। তো মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, এবং সেই স্থান পরিত্যাগ করার আগে প্রিন্সিপাল স্যারের গেটের সামনে বা বাড়ির সামনে গ্রেনেড বিস্ফোরণ করেছে। এই কারণে পাকিস্তানিরা বা পাকিস্তানি কর্নেল সমস্ত মানে এই যে প্রিন্সিপালকে দিয়ে সমস্ত প্রভাষকদের তলব করেছে। কেন তলব করেছে? যে এই যে বোমাটা বিস্ফোরণ ঘটিয়েছে মুক্তিযোদ্ধারা, নিশ্চয়ই এই কলেজের কোনো না কোনো শিক্ষকের সাথে ওই মুক্তিযোদ্ধাদের হাত আছে। তো বিশেষ করে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে ডাকা হয়েছে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য। তো এত মানে তাদের দুজনকেই কেন ডাকা হয়েছে? কিছুদিন আগে কলেজের জন্য কতগুলো আলমারি আনা হয়েছিল এবং আলমারি নিয়ে এসেছিল কুলিরা, এবং সেই কুলিদের সাথে কথা বলেছিল নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধা। এই কারণে ওই পাকিস্তানি কর্নেল বা পাকিস্তানিরা মনে করছে যে এই যে কুলির বেশে মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজে প্রবেশ করেছিল, তাই না, এই যে গ্রেনেড বিস্ফোরণ করলো বা বোমা বিস্ফোরণ করলো, এটা হচ্ছে কি একটা আক্রমণের পূর্বাভাস, অর্থাৎ যখন তখন এই জিমনেশিয়ামটা বা এখানে আক্রমণ করতে পারে বা এটা ধ্বংস করে দিতে পারে, তাই তারা একটু ভয় পেয়ে গেল। এই কারণে তারা জিজ্ঞাসাবাদ করতে নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে ডেকে নিয়ে আসলো মুক্তিযোদ্ধাদের সন্ধান জানার জন্য, তাই না। তো আমরা প্রাক কথন যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে আমরা জেনে নিলাম। তো এরপরে খেয়াল করো, এই যে গল্পের শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, অর্থাৎ প্রচন্ড বৃষ্টি। তো বৃষ্টির ভিতরে নুরুল হুদা, বৃষ্টির ভিতরে ফুটফাট আওয়াজ একটু বন্ধ, ফুটফাট আওয়াজ বন্ধ মানে কি, যে গুলি বারুদের এটা একটু বন্ধ হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, তাই না, বৃষ্টিতে কেউ বাইরে বের হতে পারতেছে না, পরিস্থিতিটা বৃষ্টির জন্য কিছুটা হলেও স্বাভাবিক। তো নুরুল হুদা বাড়িতেই আছে। নুরুল হুদা একজন সহজ সরল ভীতু প্রকৃতির মানুষ। হঠাৎ করে ইসহাক মিয়া তার বাড়িতে আসলো। ইসহাক মিয়া যখন তার বাড়িতে আসলো তখন বলল যে কি হয়েছে। তখন ইসহাক মিয়া জানালো যে এখনই তোমাকে কলেজে যেতে হবে, প্রিন্সিপাল স্যার তোমাকে তলব করেছে এবং সেখানে পাকিস্তানি কর্নেল বসে আছেন এবং তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসাবাদ করা হবে? ঢাকা কলেজের বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়াই দিছে মুক্তিবাহিনীরা এবং প্রিন্সিপাল স্যারের বাড়ির সামনে গ্রেনেড বিস্ফোরণ করেছে। তখন নুরুল হুদা বলল, তা আমি কি, আমাকে জিজ্ঞাসাবাদ কেন, আমি এর ভিতরে কি জানি? তখন ইসহাক মিয়া কি জানালো যে আপনি চলেন, গেলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কি জানেন কি জানেন না। তো যা হোক না কেন, এই বৃষ্টির ভিতরে নুরুল হুদাকে তো এখন যেতেই হবে ঢাকা কলেজে, তাই না। তো প্রচন্ড বৃষ্টি, নুরুল হুদার আবার শ্বাসকষ্টের সমস্যা আছে, বৃষ্টিতে ভিজলে বা শ্বাসকষ্টটা বাড়তে পারে। এই কারণে তার স্ত্রী আসমা তার ভাই মিন্টু রেইনকোটটা নুরুল হুদাকে পরিয়ে দিলেন, যে যেতে যাতে পথে বৃষ্টির পানিতে সে না ভিজে যায় এবং তার কোনো ঠান্ডা না লাগে বা তার অসুখটা না বাড়ে। তো এই যে রেইনকোটটা, একজন মুক্তিযোদ্ধার রেইনকোটটা পরিধান করে
নুরুল হুদার মনে অসম সাহস সঞ্চারিত হলো, তার নিজেকে একজন মুক্তিযোদ্ধা মনে হতে লাগলো। তারপর সে ঢাকা কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তো এই যে গল্পটা, যে ঢাকা কলেজের উদ্দেশ্যে যখন রওনা দিল, এই যে পথে পথে আসতে আসতে নুরুল হুদার যে বর্ণনা বা জবানিতে কিন্তু মুক্তিযুদ্ধের তৎকালীন চিত্র ফুটে উঠেছে। কেমন সেই চিত্র? তিনি যখন বাসে চড়ে যাচ্ছেন তখন মিলিটারিরা কিন্তু বাস থামিয়েছে এবং প্রত্যেকটা যাত্রীকে তল্লাশি করেছে। অর্থাৎ সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কি হতো, মিলিটারিরা প্রত্যেকটা যানবাহন তল্লাশি করতো। সেইখান থেকে যারা যুবক আছে, তাই না, তরুণ আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তিদের কি করতো, লাইন ধরে দাঁড় করিয়ে তাদের গুলি করে মেরে ফেলতো, তাই না। সাথে করে যে আসাদ স্টপেজের সামনে, আসাদ গেট বাস স্টপেজের একটু সামনে এগিয়েই তার চোখে পড়লো একটা মসজিদ। যে মসজিদ দেখে তার মনে পড়লো ওই 25শে মার্চের কথা, কারণ ওই মসজিদের রাস্তার বিপরীত পাশে তিনতলায় 25শে মার্চ ওই সময়টাতে নুরুল হুদা থাকতেন। যেদিন পাকিস্তানিরা নিরস্ত্র বাঙালির উপর গুলি চালিয়েছিল বা হত্যাকাণ্ড চালিয়েছিল বা করেছিল, সেদিন ওই মসজিদের মুয়াজ্জিনকে পর্যন্ত পাকিস্তানিরা গুলি করে মেরে ফেলেছিল। অর্থাৎ তারা শহরটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাই না। তো এই যে চিত্র, এই চিত্র কিন্তু কোথা থেকে ফুটে উঠেছে, নুরুল হুদার জবানিতে, তাই না। নুরুল হুদার যে অভিজ্ঞতা বা নুরুল হুদার যে বক্তব্য বা তার যে মনোভাব, সেইখান থেকে কিন্তু গল্পে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে, তাই না। তো যেতে 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 এইভাবে কিন্তু তার বর্ণনা থেকে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠল। এরপর নুরুল হুদা ঢাকা কলেজে পৌঁছে গেল। নুরুল হুদা যখন ঢাকা কলেজে পৌঁছে গেল, তখন তাকে একটা চোখ বেঁধে অন্ধকার একটা ঘরে নিয়ে যাওয়া হলো, বা চোখ বেঁধে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে ওই যে কুলি, ওই কুলিরা মুক্তিযোদ্ধা এবং তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে এবং হত্যার বা এই যে ক্যাম্পটা ধ্বংস করার পরিকল্পনা করছে। আপনি তাদের চেনেন, আপনি তাদের সন্ধান দেন। আপনি যদি তাদের সন্ধান দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনাকে কিচ্ছু বলবো না আমরা। তো নুরুল হুদা বলল যে না, আমি কিচ্ছু জানি না, তাদের সঙ্গে আমার কোনো হাত নেই। তখন পাকিস্তানি কর্নেল বলল যে ওই কুলিরা কিন্তু স্বীকার করেছে আপনার কথা, যে আপনার সাথে তাদের যোগাযোগ আছে, কুলিরা কিন্তু ধরা পড়ছে। তখন নুরুল হুদা অবাক হয়ে গেল, কি আমার নাম বলছে? তখন পাকিস্তানি কর্নেল বলল হ্যাঁ, আপনার নাম বলছে। এখন আপনি সেটা স্বীকার করেন এবং তাদের সন্ধান আমাদের দেন, আপনি সবকিছু খুলে বলেন, তাহলে আপনাকে ছেড়ে দিব, নইলে আপনাকে মেরে ফেলা হবে। তো নুরুল হুদা কিন্তু তখন বলেছে যে হ্যাঁ, আমি জানি তাদের সন্ধান, আমি জানি তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, কিন্তু আমি তাদের সন্ধান বলবো না। তারপর চালানো হয় অমানসিক নির্যাতন, অর্থাৎ সিলিং এর আংটার সঙ্গে ঝুলিয়ে তাকে চাবুকের আঘাত করা হয়, একটার পর একটা চাবুকের আঘাত করা হয়, তাকে মারা হয়। অর্থাৎ দেখো এই যে নির্যাতন, তাই না, এই নির্যাতনে যে চাবুকের আঘাত, এই এক একটা আঘাত তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হচ্ছে, এক একটা বৃষ্টির ফোঁটা বলে মনে হচ্ছে। অর্থাৎ নিজের দেশের স্বার্থে সে মুক্তিযোদ্ধাদের সাথে সে জীবন দিবে, তবুও তাদের সন্ধান সে বলবে না। ওই যে রেইনকোটটা পরে আসছে, রেইনকোট পরে এসে যেমন একটা বৃষ্টির ফোঁটা তার গায়ে লাগে নাই, তাই না, সেই রকম ভাবে সে যে দেশপ্রেমিক, সে যে দেশকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে বলেই ওই যে চাবুকের আঘাত, ওই এক একটা আঘাত তার কাছে এক একটা বৃষ্টির ফোঁটার মতো মনে হচ্ছে। তাহলে রেইনকোটটা কি? রেইনকোটটা হচ্ছে দেশপ্রেম। রেইনকোট অর্থাৎ দেশপ্রেমের রেইনকোট যদি আমাদের পরিধান করা থাকে, তাহলে আমাদের উপর যতই আঘাত আসুক না কেন, যতই অত্যাচার আসুক না কেন, দেশের স্বার্থে আমাদের সেই আঘাত অত্যাচারকে কি মনে হয়, এক একটা বৃষ্টির ফোঁটা মনে হয়, সেগুলো আমাদের গায়ে লাগে না। তাহলে এই যে গল্পটা, এই গল্পটা আমরা জানলাম, অর্থাৎ গল্পের যে মূল যে বক্তব্য, সেই মূল বক্তব্যটা কিন্তু আমরা জানলাম। তাহলে এই গল্পটা তোমরা অনেকের কাছে কিন্তু গল্পটা খুঁজে পাও না, তাল খুঁজে পাও না যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। আসলে মূল জায়গাটা কি, যে এইটা রুলুদার বাড়ি, আর মনে করো এটা হচ্ছে ঢাকা কলেজ। এখন ঢাকা কলেজের বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দেওয়া হয়েছে, এই কারণে
নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে ডাকা হয়েছে, তাই না? তো নুরুল হুদা যখন এই রাস্তা দিয়ে ঢাকা কলেজে আসছে, যে পথে সে যখন এসেছে, এই পথের এক একটা ঘটনা থেকে মুক্তিযুদ্ধের এক একটা চিত্র কিন্তু ফুটে উঠেছে, তাই না? তো সেইখানে আমরা সেই ঘটনা থেকে আমরা যেমন তার মুক্তিযোদ্ধার শালা সম্পর্কে জানতে পারি, তাই না? সেই মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের কথা জানতে পারি, তারপরে শহরের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারি, আমরা রাজাকার সম্পর্কে জানতে পেরেছি, তাই না? ইসাক মিয়া, আফাজ আহমেদ, এরা যে পাকিস্তানি বন্দী রাজাকার, তাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারা বাড়িঘর বাজার, পাকিস্তানিরা বাড়িঘর বাজার সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দিয়েছিল, সেটা আমরা জানতে পেরেছি। তারপরে যে মেয়েদের তারা তুলে ক্যাম্পে নিয়ে গেছে, সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারা যে নির্বিচারে মানুষ হত্যা করেছে, এমনকি মসজিদের মুয়াজ্জিনকে পর্যন্ত তারা মেরে ফেলেছে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ মুক্তিযুদ্ধের সেই তৎকালীন ঢাকা শহরের যে আতঙ্কগ্রস্ত চিত্র, সেই চিত্রটা ফুটে উঠেছে কিন্তু এই নুরুল হুদার জবানিতে, অর্থাৎ তার বাসা থেকে ঢাকা কলেজে আসার পর্যন্ত এই বর্ণনাতে, তাই না? তো তারপরে পরবর্তী অংশ তো আমরা জানলাম। তাহলে রেইনকোট গল্পটা কি? রেইনকোট গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা গল্প। তো রেইনকোট যে গল্পটা, গল্পের শেষের কয়েকটা লাইন আমি তোমাদেরকে একটু বলি, পড়ি, তাহলে দেখো তোমরা আরো বুঝতে পারবে। যার কাছে বই আছে সে বইটার দিকে তাকাও, আর যার কাছে বই নেই সে মনোযোগ সহকারে আমার কথা শোনো। দেখো, আমরা কি জেনেছি যে নুরুল হুদাকে চোখ বেঁধে একটা গৃহে নিয়ে যাওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কেন? যে বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা, ওই মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার নিশ্চয়ই হাত আছে, তাই না? তো দেখো এখানে তার যে নির্যাতনের ব্যাপারটা, সেটা হচ্ছে আমি কয়েকটা লাইনে আছে পড়ছি। কিছুক্ষণ পর, কতক্ষণ পর তা সে বুঝতে পারে না। মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানাই আছে। এখানে মিসক্রিয়েন্ট বলতে মুক্তিযোদ্ধাদের বোঝানো হচ্ছে। পাকিস্তানি কর্নেল মুক্তিযোদ্ধাদের কি বলছে? মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আলোটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে। অর্থাৎ রেইনকোটটা একজন মুক্তিযোদ্ধা, মিন্টুর রেইনকোট, তাই না? তো রেইনকোটটা যখন সে পরলো, নিজেকে সে কি করলো, নিজের ভিতরে দেশপ্রেম সঞ্চারিত হয়েছিল, সাহস, তাই না? তো রেইনকোটটা যখন তার ভিতর, তার থেকে খুলে দেওয়া হলো, তারপরও রেইনকোটের যে ওম তার ভিতরে যেন লেগেই ছিল। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ রেইনকোট, মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরে
নুরুল হুদার মনে যে অসম সাহস দেশপ্রেমের সঞ্চার হয়েছিল সেইটারই কিন্তু প্রকাশ ঘটেছে এই গল্পে। তো দেখো এর যে পাঠ পরিস্থিতি, গল্পের যে মূল যে পাঠ পরিস্থিতি সেটা আমি একটু পড়ছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। রেইনবোর গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয় 1997 সালে। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন প্রায় শেষ পর্যায়ে। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়বস্তু বা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরে আতঙ্কগ্রস্ত চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটেছে রাতে, তার পরদিন সকালে বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু। গল্পের এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে অসাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। তাহলে গল্পটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপর যদি তোমরা না বুঝতে পারো তো আমাকে মন্তব্য করে জানাও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো গল্প, কবিতা বা প্রবন্ধ নিয়ে। ততক্ষণ পর্যন্ত